বড় ভাই ব্রাদার্সদের সালাম দেওয়া দেখছি, সব খেয়ে বসে আছিস। বড্ড বেয়াদব হচ্ছিস। দিন দিন আদব কায়দা সব ভাতের মারের সঙ্গে গিলে গিলে খাচ্ছিস। আচ্ছা, এই চাঁদি ফাটা ঠাটা পড়া রোদ্দুরের মধ্যে এখানে মাঠের মধ্যিখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার শোক পালন করছিস তুই? 1 মিনিট, তোর না আজ ফাইনাল এক্সাম ছিল? কথাগুলি বলেই কাঠখোট্টা বলিষ্ঠ দেহের অধিকারী লোকটা সামান্য পরিমাণ ঝুঁকল। টান টান বলিষ্ঠ চওড়া বুক জুড়ে কালো লোমে আবৃত, ফর্সা বুকটা উন্মুক্ত, শার্টের বোতাম খোলা থাকার কারণে সেখান হতে ফর্সা চওড়া বুকটা স্পষ্ট উঁকি দিচ্ছে। শার্টের হাতা ভেদ করে নীলচে রগগুলি টান টান হয়ে ফুলে ফেঁপে উঠে মাংসনালীর উপরে দৃশ্যমান। নিত্যদিন সবই ব্যায়াম করার প্রতিফলন। দেখতে অত্যন্ত সুশ্রী ও নজরকাড়া। এক পা গাছের সঙ্গে ভাঁজ দিয়ে আড়াআড়িভাবে বুক বেঁধে মোটা চাম্বল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন। সুতীক্ষ্ণ ও গভীর ধূসর মণিযুগলের নিদারুণ সিলভারের ঘড়িটি এক পলক দেখে তারপর বিরক্তিসূচক গরম গরম নিঃশ্বাসের তাপমাত্রা ফেলেন। চোখ মুখ স্বল্প কুঁচকালেন। পরক্ষণে ষোড়শিনী বালিকার পানে গভীর চাহনি ফেলেন। বোধহয় উপস্থিত নারীটি ভেতরটা পড়ার বৃথা চেষ্টা সাধন করে যাচ্ছেন। পুনরায় কঠিন কাঠিন্য ভরা গলদেশে একই বাণী শুধালেন। কিরে, কথা বলছিস না কেন? আজকাল তুই ভারী খচ্চর মহিলা হয়ে যাচ্ছিস। বড় ভাইদের জবাব যে উত্তর দিতে হয় এটা অত্যন্ত তোর নলেজে থাকা উচিত। কানের নিচে দুটো পড়লে নির্ঘাত শুধরে যাবি। ওনার মুখ কখন শুনে ভীত মেয়েটা ভয়ে আঁতকে ওঠে। শঙ্কিত নয়নে এক পলক ভয়ে ভয়ে ওনার শোতনো মুখটা দেখল। কি সুন্দর দেখতে, অথচ আচরণ দেখো, খবিশের মতো। সে ভয়ার্ত মুখটা নিয়ে এক কোণে ঘামটি মেরে দাঁড়ালো, সামান্য ভ্রু কুঁচকে হিজাবের এক কোণার ধরে টেনে টেনে ঠিক করে। আর চোখে কাঠখোট্টা লোকটির দিকে আবারও ভয়াতুর অন্তঃকরণে দৃষ্টিপাত করে। লোকটা ভীষণ সুদর্শন, নাও অতিরিক্ত। এমন সুদর্শন পুরুষ সাত গায়ে নেই বললেও চলে। কিন্তু সুন্দর হলে কি হবে? তার আচরণ দেখো, পাতিলের তুলির মতন কালো। ওর ভাবান্তরের মধ্যে সামান্য উপস্থিত থাকা সুঠাম দেহের দীর্ঘপেশী পুরুষটি তখন টান টান হয়ে লম্বা আলসেমিতে ছাড়তে ব্যস্ত। কত সুন্দর মুখখানা! সিল্কি চুলগুলি পিছনে ব্রাশ করা। একদলা মরু তো এসে তৎক্ষণাৎ উনার চুলগুলি উড়িয়ে তা এলোমেলো করে দিয়ে যায়। হাসলে চমৎকার লাগে দেখতে। যে কেউ দেখলে তখন এক পলকের মধ্যে প্রেমে পড়তে বাধ্য। কালো কুচকুচে জোড়া মোটা জোড়া ভ্রু, চোখগুলি বেশ ছোট না, তেমন কেমন যেন দেখতে, তবে সুন্দরী। কিন্তু উনাকে দেখলে ওর ভয় লাগে। যেমন লম্বা তেমনি বডি, রাগও বেশি, তাই ভয়ও অবশ্য হওয়ার কথা। কোনো বক্তব্য দেওয়ার সময় হাত নাড়ান বেশি, তখন বেশি সুন্দর লাগে। অবশ্য সুদর্শন সুপুরুষ বলে কথা, কিন্তু ও জানে লোকটা ভারী পাজি, জাদরেল ও একটা এক কথায় কথায় ধমক মারা, যেন তার বংশের রন্ধে রন্ধে মিশে রয়েছে। কি অদ্ভুত! এভাবে ধমক না মেরে সুন্দর করে বুঝিয়ে সুঝিয়ে বললেই তো হয় নাকি? জানি না এই বান্দার এমন খবিশ মার্কা চরিত্র কেন। কোন হতভাগীর ললাট জুড়ে আছে লেখা এই বান্দার নাম? একমাত্র আল্লাহ পাক ভালো জানেন, যার দিনগুলো হবে ধমকময়। দেখ পাখি, রাগাবি না আমায়, একদম না। মেজাজ আমার চনমনে আকাশ ছুঁই। আমি চাই না রাগান্বিত হই। রাগলে আমার মাথা ঠিক থাকে না। তখন কথার আগে হাত চলে বেশি। কখন দুটো লাগিয়ে বসবো ঠিক ঠিকানা নাই। এরপরে ভ্যা ভ্যা করে তুই কাঁদবি, সেটা কি চাস? তারপরে সকলের কাছে আমার নামে নালিশ ঠুকবি। বলবি নওয়াব ভাই একটা রাজাকার জাদরেল আমার টুসটুসে গালে থাপড়িয়ে লাল বানিয়ে ফাটিয়ে দিয়েছে। খবরদার, তা হবে না মোটেও। এমনিতেও আমি জানি এসব তুই রোজ বলিস, আমাকে গালাগালি করিস, মনে মনে 100টা গালি দিলেও মাপ। কিন্তু খবরদার উপরে উপরে দিবি না। আর না, এসব অভিযোগ আমি বরাদ্দ করব। সকলের বিচার আমি করি, অন্যেরা তখন আমার বিচার করবে। এটা মোটেও ভালো দেখায় না। চক্ষু লজ্জা বলেও একটা কথা প্রচলিত আছে। তাড়াতাড়ি বল, মুখে কোনো রকম তালা টালা দিবি না, তাহলে চাবের ব্যবস্থা আমি কিন্তু করব। পাখির মনে হলো লোকটা আজকাল একটু বেশি চটপট করে কথা বলে, এক প্রকার বাচাল যাকে বলে। ওদের একটা টিম আছে, টিমটির নাম দিয়েছেন তিনি টোটো কোম্পানি। নামটা ওনারই দেওয়া। সকলে যেন মেলায় হারিয়ে যাওয়ায় ওনার কোনো কালের আপন বোন ও বোঝে না। আপন ভাই উনি, এলাকার ভাই, সকলের প্রতি মাথা ঘামানোর দরকার কি বাপু?
মাথা তো একটা না, সেই একটা মাথায় এত কিছু ঢুকানোর দরকার কি? নিজেরটা খেয়ে নিজেরটা পরে অন্যের ব্যাপারে নাক না গলিয়ে তুই থাক না তোর নিজের মতন করে, শুধু শুধু অন্যের পেছনে লাগার দরকার কি? তথ্যমন্ত্রীর একমাত্র পুত্র বলে কথা, তিনি একজন বড় প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত স্বেচ্ছাসেবী। নিজের 4টা-10টা ফাউন্ডেশন আছে, সেখানে বিনা পয়সায় গরিব অভাবী লোকদেরকে দুহাত তুলে সাহায্য করেন। আবার অনেকে তাকে মানবতার ফেরিওয়ালা বলে চিনে। বেশ পপুলার লোক। সঙ্গে একজন বিচারকও ক্লাবে রোজ নিয়ম মাফিক বসেন, সেখানে বিচার নালিশও করেন। একজন রাজনীতিবিদও। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে নওয়াব তালুকদার মানেই ঝড়, খুবই জনপ্রিয়। ওনাকে বাংলার যুবকদের আইডল হিসেবে সকলে উপাধি দিয়েছেন। একসময়ে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বড় পদটি হঠাৎ ছেড়ে অতঃপর পদত্যাগ করেন। পদটি ছাড়ার কারণ, সেসব সবই অজানা অদৃশ্য রহস্য। তা নিয়ে পত্রিকায় ও অবধি কম লেখালেখি হয়নি, নিউজ হয়েছে অগণিত, তবে উত্তর পাওয়া যায়নি। বদ অভ্যাসের ছাড়াও ওনার ভালো কিছু গুণও রয়েছে। তথ্যমন্ত্রীর ছেলে বলে নেই ভেতরে বিন্দুমাত্র কোনো অহংকার, প্রতিহিংসা, ঈর্ষাও। বরঞ্চ একজন সাধারণ মানুষের মতো ওনার বেশভূষা, চালচলন এবং আচরণ। সকলের সঙ্গে মানিয়ে চলতে যেন বেশ পারদর্শী। কত বিচার আচার করলেন, কারো থেকে 2 পয়সাও ঘুষ নিলেন না, না নিল কোনো উপহার। বিনিময়ে যখন যেখানে যান নিজের বাড়ি মনে করে খেতে বসে পড়েন। খুব সহজে লোকদের সঙ্গে মেশাও ওনার একটি ভালো গুণের বৈশিষ্ট্য। পাখি বলে চেঁচিয়ে উঠে ধমক ছুড়লেন তিনি। লোকটা দাঁতের দাঁত চেপে আবারও রাম ধমক ছুড়ে ধমক খেয়েও আনমনে হকচকালো, সামান্য ভরকালো, এক প্রকার লাফিয়ে উঠল। নিজেকে তটস্থ করে আমতা আমতা করে পায়ের নখ খুঁটে লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। কি করে মুখ ফুটে বলে সে যে পরীক্ষার ফি দিতে পারেনি বলে স্যার এক্সাম হল থেকে বের করে দিয়েছেন। এছাড়া ওর কাছে প্রবেশপত্রও নেই। আমাকে রাগাবি না পাখি, বিপদ কিন্তু তোরই হবে। উনার রক্তচক্ষু আর হুমকি ধমকি শুনে ওর ছোট্ট হৃদয়টা ছটফটিয়ে উঠে অশান্ত মুখে হুড়মুড় করে বলে দেয়, স্যার ক্লাস থেকে বের করে দিয়েছেন। ঝটপট ওর কথা বলার ভঙ্গিটা যেন অতি দ্রুত চলা ট্রেনের মতন শোনালো। রেলগাড়িও বুঝি অত দ্রুত চলে না, যতটা দ্রুত ওর বচনধ্বনিগুলি পথ গলদেশ হতে বেরিয়ে এলো। এখন লোকটা প্রত্যুত্তরে কি রকম প্রতিক্রিয়া দেয় সেটাই দেখার মুখ্য বিষয়। বুকের আড়াআড়ি ভাঁজ ছেড়ে লোকটা এবার বেশ সিরিয়াস ভঙ্গিমাতে দাঁড়ালো। শার্টের কলার টেনে টুনে ঠিক করে ভ্রু নাচিয়ে জানতে চাইলেন, কেন? লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছে। কি করে বলবে টাকা দিতে পারেনি, প্রবেশপত্র দেখাতে পারেনি, এজন্য স্যার সকলের সামনে অপমান করে বের করে দিয়েছে। পাখি উত্তর চেয়েছি, ভাবতে বলিনি। বাপরে, ঠান্ডা গলায় কি কঠিন হুমকি! এভাবে ধমকানোর কি আছে? একটু সুন্দর করে নরম সুরে বুঝে বললেই তো হয়। খাটাস পুরুষ লোক কোথাকার, নারীদের সম্মান দিতে জানে না, আবার আসছে কারণ জিজ্ঞেস করতে। মুখে ও আমতা আমতা করে মাথা চুলকে বলল, প্রবেশপত্র দেখাতে পারেনি ভাই, তাই। কেন টাকা দিসনি নাকি? না, সব টাকা মেরে দিয়ে কামাল ভাইয়ের ঝালমুড়ি খেয়ে খেয়ে শেষ করে বসে আছিস। ওর মন ঘোর বিদ্রোহ চারণ প্রকাশ করে উঠল। চেঁচিয়ে চেঁচিয়ে বড্ড বলতে ইচ্ছে বোধ করলো, আমি ঝালমুড়ি খাই না নওয়াব ভাই। এটা চরম সত্যি কথা, অস্বীকার করবো না। তাই বলে চুরির টাকা দিয়ে নয়। আব্বা রোজ 10 টাকা কি 20 টাকা করে দেয়, তা দিয়ে খায়, তাহলে চুরি করবো কেন? অথচ শুকনো মুখে বুলি তুলল, অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক আব্বার সবজি বিক্রি হলেই দিয়ে দিতাম। হেড স্যারের স্বাক্ষর এনেছিলি? হ্যাঁ, কিন্তু কাগজ আনতে ভুলে গেছি। ব্যাককল মহিলা কোথাকার! বলেই তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে গরম গরম তপ্ত শ্বাস ফেলেন, নিজেকে শান্ত রাখতে চাইলেন। এই জেনারেশনের মেয়ে হয়ে এমন বোকা নির্বোধের মতন কাজ করার জন্য উনার অদম্য এক ইচ্ছে জাগ্রত হলো, কানের নিচে দুটো ঠাস ঠাস করে লাগিয়ে দিতে। নিজের অদম্য ইচ্ছাটাকে আপাতত জলাঞ্জলি দিয়ে শান্ত থাকতে প্রয়াস চালাল। বড় বড় দম ফেলে জিজ্ঞাসা করেন, কোন স্যার বের করেছে? কার্তিক স্যার।
আয় আমার সঙ্গে। কোথায়? তোর শ্বশুর বাড়ি। জলদি আসবি, না কোলে তুলে আনতে হবে? পাখি নতমুখে কুণ্ঠা জড়িত কণ্ঠে জবাব দিল, আসছি। এক্সাম হলে লম্বাটে বলিষ্ঠ পুরুষটি যখন ঢোকে তখন তার হাতের মুঠোয় পাখির ছোট্ট হাতখানা বন্দি। দুজন ছাড়ছিল। নওয়াবকে দেখে তরিত পালিয়ে গেল। তড়িঘড়ি সালাম ঠুকল, আসসালামু আলাইকুম। আরে নওয়াব ভাই যে, বসুন বসুন। এই কামরুল, যাও রফিককে খবর দাও, 1 কাপ দুধ চা পাঠাতে বলবে, কেমন? সাথে মাখনের বিস্কুট। তিনি চাপা স্বরে বলেন, আমি এখানে চা কিংবা মাখনের বিস্কুট খেতে আসিনি, না বসতে এসেছি। কিছু ঝামেলা মিটমাট করতে আসলাম এখানে। কার্তিককে, উনি তো ক্যান্টিনে চা খেতে গেলেন, মাত্রই গেছেন। আপনি বসুন ভাই, আমি লোক পাঠাচ্ছি ডেকে আনতে। বসবো না, জলদি ডাকুন। হ্যাঁ হ্যাঁ, আরে রফিক, জলদি কার্তিক স্যারকে ডেকে পাঠাও। জি স্যার, যাচ্ছি। ভাই, আপনি বসুন না। নওয়াব বসল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপে কানে ব্লুটুথ। পাখির হাত ছেড়ে ওর হাতে এক্সাম পেপার ধরিয়ে দেয়, সাথে প্রশ্নপত্রটি দিয়ে বলে, যা লিখতে থাক, যা বোঝাপড়া করার আমি বুঝবো। কি সাংঘাতিক কথাবার্তা! যা বোঝাপড়ার উনি বুঝবে কেন? উনি কি হয় ওর? ও জিজ্ঞেস করতে পারল না, এবং কখন তেমন সাহস আর সঞ্চয় হয়ে উঠবেও না। যে প্রকারের ভীতু সে, ক্লাসের সবচেয়ে ভীতুর তালিকায় যদি কারোর নাম আগে থেকে থাকে, সেখানে তার নাম অনায়াসে সবার আগে নিঃসন্দেহে থাকবে, এটা তার বিশ্বাস। ও ভয়ে ভয়ে একবার আর চোখে আতাউল স্যারের দিকে তাকিয়ে ফের নওয়াফের মুখের দিকে তাকায়। বাজখাই গলায় তখন কাঠখোট্টা লোকটা ধমকে শুধায়, আমার কি নতুন করে রূপ জ্বালিয়েছে? কি দেখছিস অমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে? যেতে বলছি যা। তোকে এভাবে তাকিয়ে মুখ দর্শন দিতে বলিনি। লিখতে বলছি, লিখবি। লিখতে না চাইলে এক্সাম হল থেকে বেরিয়ে যেতে পারিস। বদমেজাজি লোকটার অমন ধমক রামধমকে পুরো ক্লাসরুম যেন ভূমিকম্পের মতন কম্পিত হয়ে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। ছেলেটা এত রাগী বদমেজাজি, যা বলা বাহুল্য। এক কথার লোক, কথায় কথায় ধমক ছুড়ে বাপ দাদার 14 গোষ্ঠীর সবারই রাগ যেন রন্ধে রন্ধে বহে। তার থেকে কিছুটা পাওয়া। লেখা রেখে সকল পরীক্ষার্থী উৎসুক উদ্বেগ নিয়ে পাখের দিকে গভীর চোখে চাহনি ফেলে, যেন সে ভিন্ন গ্রহের কোনো এলিয়েন। লজ্জায় ওর মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে। আজ যে অঘটন একটা ঘটবে সেটা স্পষ্ট। তখন দরজা দিয়ে কার্তিক স্যার প্রবেশ করলেন। আতাউল স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো স্যার, এত তাড়াতাড়ি ডেকে পাঠালেন যে? এই ছোট ছোট হাঁটুর বয়সী বাচ্চাদের কি সামলাতে পারছেন না? আতাউল স্যার শুকনো একটা ঢোক গিললেন। কার্তিক স্যার আর চোখে একবার নওয়াবের দিকে তাকিয়ে ইশারায় জানতে চান, উনি কে? নওয়াব টেবিলের উপরে থাপ্পড় মেরে রক্তিম চোখ জোড়া নিয়ে শুধায়, আমি যেই হই। আগে বলুন, একজন শিক্ষার্থীকে এক্সাম হল থেকে বের করে দেওয়ার মতন দুঃসাহসিক কথা কোথা থেকে পেলেন আপনি? কার কথা বলছেন আপনি? অন্যান্য রহমান পাখি, পিতা মানিক মৃধা। কথা ক্লিয়ার? আনসার চাই। 1 মিনিট। এসব কথা জিজ্ঞেস করার আপনি কে? বাইরের লোকের কাছে এসব কৈফিয়ত আমি কেন দিব? নওয়াব মুখ চিবিয়ে চিবিয়ে নিপুণ অষ্টভাজে তাচ্ছিল্যতা স্বরূপে বিদ্রূপে হাসল। আমি কে? ওয়েট। ফোন ঘেঁটে কাউকে মেসেজ করলেন তিনি। মিনিট 2 পর হেড স্যার হন্তদন্ত পায়ে ফ্যাকাশে পাংশুটে মুখখানা নিয়ে শ্রেণীকক্ষে উপস্থিত হলেন। এরপরে দ্রুত ওনার সন্নিকটে এগিয়ে গেলেন। নওয়াফের দিকে তাকিয়ে বিনয়ের সঙ্গে প্রশ্ন করলেন, কি হয়েছে বাবা? আমি কি কিছু ভুল করলাম? স্বয়ং শিক্ষামন্ত্রী আমাকে চাকরি খাওয়ার চক্কর দেখাচ্ছেন। একটা কথা বলুন স্যার, যেসব স্টুডেন্টের এক্সাম ফি দেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য ফ্রি প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছে কিনা বলুন। হ্যাঁ,